पूजनीय श्रीमद स्वामी आत्मप्रियानंद जी महाराज, प्रो चांसलर रामकृष्ण मिशन विवेकानंदा एजुकेशनल एंड रिसर्च इंस्टीट्यूट बेलूर मठ। विशेष उल्लेख्य पूजनीय आत्मप्रियानंद जी महाराज संघे तार योगदान थेकेई सुदीर्घकाल पूज्यपाद महाराजेर संग लाभ करेछेन। ओम यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदांश्च प्रहिणोति तस्मै तं हदेवम् आत्मबुद्धिप्रकाशं मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। परम पूज्यपाद स्वामी गौतमानंद महाराज, परम पूज्यपाद संघेर उपाध्यक्ष त्रय एखाने आছেন, स्वामी ज्ञानव्रतानंद जी, डॉक्टर गौरदास, एखाने उपस्थित श्रद्धेय पूज्य महाराजगण, आमादेर प्रिय ब्रह्मचारी एवं साधु भाईरा, अगणित भक्तबृंद, আমার বিশেষ করে এখানে ডাকা হয়েছে এই কারণে, আমি ব্রহ্মচারী হওয়ার পর থেকে আমি নিজেকে মনে করি এই পূজনীয় মহারাজের একটা প্যাম্পার্ড চাইল্ড। আমার পরম সৌভাগ্য হয়েছিল যেই পরিস্থিতি থেকে আমি এসেছি, চেন্নাই মঠে প্রায় 12 বছর 1966-78 চেন্নাই মঠে যাতায়াত করতাম। স্বামী বীরেশ্বরানন্দ থেকে শুরু করে স্বামী তপস্যানন্দের দ্বারা আমি বহুবার বহু বিষয়ে কিন্তু উপকার পেয়েছি। ফিলোসফিক্যাল ডিসকাশন ইত্যাদি। তারপরে এখানে এলাম, স্বামী স্মরণানন্দী লিখেছিলেন, আমি কাশী থেকে এখানে লিখলাম আসবো বলে, তুমি নিজে থেকে যদি আসো, তুমি এটা ক্যাব নিয়ে নেবে, এত অটো নিয়ে নেবে, বেলুড় মঠের রাস্তাতে ঢুকে বাঁ দিকে টার্ন নেবে, তার নাম শারদাপীঠ। ইউ নিড নট গো স্ট্রেইট। অর্থটা বুঝতেই পারছেন। আমি তখন বুঝতে পারিনি, তখন সম্প্রতি কয়েক মাস আগে বলেছিলাম, মহারাজ আমি শশী মহারাজের জন্মদিনে যোগ দেব বলে সেই দিনই এসেছিলাম। শশী মহারাজ জন্মদিনকে উনিকে সাষ্টাঙ্গ প্রণাম করে বললাম, মনে আছে তো মহারাজ, দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট ইন মাই লাইফ। হাউ ইজ ইট সো? স্পষ্টভাবে জিজ্ঞাসা করলেন, তখন বললাম, খুব হাসলেন। ওই যে টার্ন যখন নিলাম ওখানে, সোজা না এসে তার আদেশে সেই টার্ন শারদাপীঠে ঢুকলাম, এখনো পর্যন্ত বেলুড় মঠ আমাকে ছাড়ছে না। বহুবার বহু রকম দেশে বিদেশে পোস্টিং হয়ে ক্লান্ত হয়ে ঠাকুর থাক, এখানে থাক তুমি। সেই জন্য জীবনে অ্যাক্সিডেন্ট আর ডিভাইন প্ল্যান বলে একটি ছোট্ট প্রথম ভূমিকা লিখেছেন স্বামী অতুলানন্দজি গুরুদাস মহারাজ উইথ দ্য স্বামীজ ইন আমেরিকা। সেই বইতে প্রথম চ্যাপ্টার অ্যাক্সিডেন্ট অর ডিভাইন প্ল্যান। আমরা জানি না কীভাবে এগুলো হয়। মহারাজের সরলতা নিয়ে প্রচুর বলা হয়েছে। আর তিনি সেক্রেটারি বলে অনেকে জানতো না। ওনার অত্যন্ত প্রিয় বিষয় ছিল বাগানে ঘোরা। খালি বাগানে ঘুরবেন, এখানে এটা করতে থাকবেন, আর ধুতিটা গুটিয়ে এদিকে ওই দেখতে থাকছেন। একজন ভদ্রলোক এলেন, আমি সেক্রেটারি মহারাজের সঙ্গে দেখা করতে পারি? ও, আপনি একটু বসুন, তিনি আসবেন। ও বসে আছে, কিছুক্ষণ বাদে উনি দেন, ও আপনি সেক্রেটারি, আমি বুঝতে পারিনি। ওনাকে দেখে সেক্রেটারি বলে বোঝাই যায় না। এত সরলভাবে আমরা কথা বলতাম, বিশেষ করে আমি একটু বেশি বেশি কথা বলি, আপনারা জানেন। আর ওনার সঙ্গে মজা করে, জানো, যেমন নাতি দাদুর মতো। ওনাকে বললেন, মহারাজ আপনি এত সরল হলে আপনাকে দাপট একটু চাইতে। কিসের দাপট? আপনি এটা গম্ভীর হবেন, অল্প কথা বলবেন। আমাকেও অনেকে বলেছেন, বেশি তুমি হাসবে না, হাসলে তোমার গুরুত্ব থাকবে না। তখন বলে, আমি কি করব? আপনার কি ক্ষমতা আছে বলুন তো? শারদাপীঠে এতগুলো ছোট 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 প্রতিষ্ঠান আছে,
প্রত্যেকটি প্রতিষ্ঠানে একজন সাধু দেখছেন। আর বিমুক্তানন্দের অদ্ভুত এটি ওখানে কাঠামো করেছেন, প্রত্যেকটি ইনস্টিটিউশনে, প্রত্যেকটি প্রতিষ্ঠানে ছোট ছোট যারা যারা মঙ্ক ইনচার্জ, তাদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ দ্যাট ইউনিট। বিদ্যামন্দিরের প্রিন্সিপালের নাম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বিদ্যামন্দির, জনশিক্ষা মন্দিরে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ জনশিক্ষা মন্দির। তাহলে শারদাপীঠের সম্পাদকের কী নাম? উনি প্রত্যেকটি ইউনিটের তিনি সেক্রেটারি আর শারদাপীঠের সেক্রেটারি। তখন বললাম এটা কী অদ্ভুত, শারদাপীঠ মানে এটা কি? সেই বুঝতে সময় লাগবে। আর দর্শন শাস্ত্র অনুসারে শারদাপীঠ হচ্ছে অচিন্ত ভেদা ভেদ, বিশাল একটা ভেদ আছে মনে করছো, কিন্তু তার মধ্যে অভেদ আছে, এটা অচিন্ত। অচিন্ত ভেদাভেদ হচ্ছে শারদাপীঠের ফিলসফি। সবগুলোতে ফিলসফি নিয়ে আসতেন উনি। আর এমনভাবে ওনার সঙ্গে মজা করে যেহেতু আমরা ভাবতেই পারিনি। পরবর্তীকালে আমি একটু গম্ভীর হওয়ার চেষ্টা করলাম। উনি এমনভাবে মজিয়ে রাখতেন সবসময়, নিয়মানুবর্তিতা, একেবারে ঘড়ি দেখে বুঝতে পারবেন স্মরণানন্দজি এখন কী করছেন। প্রত্যেক দিন 6:30টার সময় জল খাওয়া, 7টা থেকে 7:30, ঝড় বৃষ্টি, উনি অসুস্থ, শাস্ত্র পাঠ হবেই হবে। ওনার প্রিয় হচ্ছে উপনিষদ, গীতা, শঙ্করের ভাষ্য। আমি যখন এসেছি এখানে মনে আছে তৈত্তরীয় উপনিষদ আনন্দবল্লী শঙ্করের ভাষ্য সহ হচ্ছে ব্রহ্মপুচ্ছম প্রতিষ্ঠা, আনন্দময় আত্মাকে নিয়ে বলছেন। উপনিষদে ব্রহ্মপুচ্ছম কেন বলেছেন শঙ্করাচার্য ব্যাখ্যা দিয়েছেন, এটা কিন্তু আনন্দ স্বরূপ নয়, ব্রহ্মের স্বরূপ আনন্দ স্বরূপ, আনন্দময় ভিন্ন বলে ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন। শঙ্করের ভাষ্য ওনার একটা প্রাণ। ছোট্ট একটা বই ছিল ওনার কাছে, মাইনর ওয়ার্কস অফ শঙ্করা। প্রস্থানত্রয় ভাষ্য ছাড়া শঙ্করাচার্য যা যা লিখেছেন সব হচ্ছে সংকলন। ওনার খুব প্রিয় পুস্তক ছিল। একদম শেষের দিকে এক বছর আগে বোধহয়, মহারাজ আপনি তো কিছু পড়তে পারছেন না, আপনি দিন না আমাকে বইটা। সেই বইটা দেবো না, সেটা মাঝে মাঝে আমি দেখি। জ্ঞানপ্রতানন্দ আমার ওনার শরীর যাওয়ার পরে কয়েকদিন আগে আমাকে ওটা দিয়েছে। সেটা যে পরম স্মৃতি, পরম সৌভাগ্য আমাদের। আর ওনার সঙ্গে এমনি মজা করতাম। আচ্ছা বলো তো প্রভাকর, যখনই চেক সই করবো মশা এসে ঠিক এখানে বসে। বললো মহারাজ মশা কী করে জানলে বলুন তো? তাই তো আমিও ভাবছি। একবার সত্যি সত্যি এটা মশা বসছে, উনি চেকটা সই করেননি, এক্ষুনি প্রভাকরকে ডাকো। আমি ছুটতে ছুটতে এলাম, এই দেখো মশা আছে। তোমরা বলছো, এরকম ওনার সরলতার কোনো সীমা নেই ওনার। সেটা ইংরেজিতে বলে, হি ডাজ নট ক্যারি হিজ পজিশন অন হিজ স্লিভস বলে ওরা। উনি ওনার উপাধি, ওনার যে পদবী, এইগুলিতে যেন প্রকাশে বুঝতেই পারবে না, সহজ সরলভাবে ঘুরতে থাকবেন। অথচ তীক্ষ্ণ প্রশাসন করার যে ক্ষমতা ওনার, তীক্ষ্ণ একটি শ্রুতিশক্তি ছিল, চট করে জিনিসকে বুঝতে পারতেন। অনেকগুলো ছোট ছোট কাগজে সব লিখে রাখতেন। তারপরে দেখলাম বর্তমানে যারা আছেন তারাও ছোট ছোট কাগজ টেবিলে থাকতো, অনেকগুলো নোট করে রাখতেন। বিদ্যামন্দিরে সবসময় অনটন, ডেফিসিট। ওখানকার ক্যাশিয়ারকে মাঝে মাঝে গিয়ে বলতে হতো ব্যাংকে কত টাকা আছে, কত টাকা ইন্ডোমেন্ট হয়েছে ইত্যাদি। ও তো গেছে, কি এটা ফিগার চাইছিলেন, ও আন্দাজে কিছু বলে, চিররঞ্জন গুহ আন্দাজে একটা বলে দিল। এতগুলো কাগজ চাট করে বার করে বললে, এই দেখুন আপনি এটা বলেছিলেন, এখন অন্যরকম বলছেন। ও প্রচণ্ড ঘাবড়ে গেল। ওনাকে একবার জিজ্ঞাসা করলাম আমি, এটি ব্যক্তিগতভাবে, মহারাজ আপনাকে খুব বেশি সাধন ভঞ্জন করা, গভীরভাবে ধ্যান করা, তীর্থযাত্রা করা, শাস্ত্র পাঠ করা খুব একটা দেখছি না। আপনার কি সাধনা রহস্য যার দ্বারা আপনি বেশ হাসি খুশি করে বেড়াচ্ছেন? যখন উনি সাধারণ সম্পাদক 10 বছর ছিলেন, দীর্ঘদিন, আমাদের বর্তমান সাধারণ সম্পাদক কাছাকাছি যাচ্ছেন, ও
অনেক দিন ছিলেন, আর খুব আনন্দে ঘুরছেন, গল্প করছেন। এখানে পূজনীয় স্বামী সুহিতানন্দজি বললেন, রামলীলার গল্প বললেন না, সবসময় গল্প করছেন, ঘুরছেন, পঙ্গতে খেতে আসছেন। আপনার কোনো টেনশন থাকে না? কেন থাকবে না? অবশ্যই থাকবে। আপনি সেটা এসে ঘুরে বেড়াচ্ছেন, রহস্যটা কী? তখন ওনার সাধনার রহস্য এবং সবসময় মজিয়ে আছেন তার রহস্য বললেন আমাকে। দুটো জিনিস মনে রাখো। এক নম্বর হচ্ছে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, ব্রহ্ম সত্যম জগন মিথ্যা, এটা ধ্রুব সত্য সিদ্ধান্ত বাক্য। ঠাকুর পর্যন্ত বারংবার এটা বলেছেন কথামৃতে। ব্রহ্মানন্দ সংকলিত শ্রী রামকৃষ্ণ উপদেশ বলে ছোট্ট বই আছে। ঠাকুর নাকি নিজে এসে ওটা সম্পাদনা করিয়েছেন। ঠাকুর বলেছেন, দেখো আরে রাখাল, আমি তো ওইরকম বলিনি, এরকম বলেছি। সেদিন বইয়ের নাম আমি ভাবি ব্রহ্মানন্দ সংকলিত স্বয়ং রামকৃষ্ণ সম্পাদিত শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ। সেখানে একজন এসে জিজ্ঞাসা করছে, প্রথমটা হচ্ছে আমি কে, দ্বিতীয় উপদেশ। একজন এসে ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, এমন একটি বাক্য বলুন যাতে আমার সম্পূর্ণ জ্ঞান হয়ে যায়। সঙ্গে সঙ্গে ঠাকুর বলেন, ব্রহ্ম সত্য জগন মিথ্যা, এর ধারণা করো। বলে চুপ করে রইলেন। ওনাকে আর একটা বললেন, এই একটা মনে রাখো, আর একটা হচ্ছে তাঁর প্রতিষ্ঠান তিনি চালাবেন। এই প্রতিষ্ঠান তিনি নিজ হস্তে তৈরি করলেন, নরেনের মাধ্যমে, রাখালের মাধ্যমে। তাঁর প্রতিষ্ঠান চালাবার দায়িত্ব তাঁর, কিন্তু তুমি কী করবে? ট্রাই টু গিভ ইউর বেস্ট। একটি উপদেশ বারবার বলতেন, ট্রাই টু গিভ ইউর বেস্ট। তোমার যা প্রতিভা আছে, যা বুদ্ধি আছে, শরীর মন বুদ্ধি অহংকার সবগুলো তাঁর চরণে তুমি সমর্পণ করো। তিনি যেভাবে তোমাকে ব্যবহার করতে চান তার ইচ্ছাই ছেড়ে দাও। আমার এরকম ব্যবহৃত হতে চাই বলে আমাদের বাসনা আসে, আমি এরকম করতে পারতাম, আমাকে তো সুযোগই দিল না, ইত্যাদি বলে বলে অনেক রকম কিন্তু ক্রন্দন আমরা শুনি। কিন্তু গিভ ইউর সেলফ আপ to Sri Ramakrishna. Allow him to use your body and mind and your intellect in any way he likes. Jai ache amar loho upahar sompenu জীবন তব সেবায়। প্রেমেশানজি অরূপসারের শেষ পংক্তি বারবার এই কথাটা বলতেন, তুমি ওকে দিয়ে দাও। আমি ওনাকে বললাম একবার, যখন প্রেসিডেন্ট হলেন, উনি যখন শারদাপীঠের সম্পাদক, তারপরে উনি হলেন নচি পরিষদের সদস্য, তারপরে উনি চেন্নাই মঠের অধ্যক্ষ হলেন, ওখান থেকে সাধারণ সহকারী সম্পাদক হিসেবে এলেন, তারপরে সাধারণ সম্পাদক হলেন, উপাধ্যক্ষ হলেন, অধ্যক্ষ হলেন। সব সময় দেখছি একরকমই আছেন উনি। আমি ওনাকে বললাম, মহারাজ খুব মজা হয়েছে, আপনি প্রেসিডেন্ট হয়ে গেছেন, এখন খুব মজা। উনি বলেন, কিসের মজা? একটা জিনিস শোনো, প্রেসিডেন্টের চেয়ার খালি হয়েছে, আমি হচ্ছে সিনিয়র মোস্ট, আমাকে কিন্তু ওরা বাইপাস করতে চাইছে না বলে আমি কিছু মাইন্ড করতাম না। আমাকে এসে বলল, মহারাজ আপনি সিটে বসুন, আমি বসে গেলাম। তাতে কি হয়েছে ঠিকই, ওনার প্রিয় একটি স্তোত্র ছিল, সেটা খানিকটা পড়ছি আমি, মুখস্থ নেই আমার। অনাত্মশ্রী বিগর্হণ স্তোত্রম, খুব এটা আমরা পড়ি না এটা। সেখানে একটা দুটো স্টান্সা পড়ি। ভূপেন্দ্রত্বম প্রাপ্তমূর্যাম ততকিম দেবেন্দ্রত্বম সম্ভৃতম বা ততকিম মুণ্ডিত্রত্বম চোপলব্ধম ততকিম येन स्वात्मानेव साक्षात्कृतो भूत। সমস্ত পৃথিবীর রাজা তুমি হয়ে গেলে, মুণ্ডিত্রত্বম চোপলব্ধম, তুমি মহামণ্ডলেশ্বর হয়েছ, সমস্ত সঙ্গের অধ্যক্ষ হয়েছ। ততকিম, ততকিমটা অত্যন্ত প্রিয় শব্দ। তত কিছু বলে ততকিম, তাতে কি হয়েছে? येन स्वात्मा নৈব সাক্ষাৎকৃত ভূত। আত্মসাক্ষাৎকার যদি না হয়, তুমি যাই করো বাপু, তাতে কোনোটাই কিছু নেই। সবসময় ততকিমটা মনে রাখো। আর যখন শারদাপীঠে এসে ঠিক উনি শাস্ত্রপাঠ করে 9টার সময় ঠিক নামবেন,
9টা থেকে 10টা সমস্ত ফাইল দেখবেন, 10টার সময় ছাতা নিয়ে বেরিয়ে পড়বেন, সমস্ত সারদা পেটে প্রত্যেকটি ইউনিটে ঘুরে 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 দেখবেন। হঠাৎ 3তলা চলে গেলেন শিক্ষা মন্দিরে, হঠাৎ 4তলা চলে গেলেন এখানে। আচ্ছা, ওখানে কি কনস্ট্রাকশন হচ্ছে নাকি? আমি গিয়ে দেখলাম ওখানে সিমেন্ট পড়ে আছে, ওখানে বালি পড়ে আছে। ওনার চোখ এড়ানো খুব মুশকিল। কিন্তু এটা অদ্ভুত দেখলাম, শাস্ত্রেতে আছে অলুক ধর্ম কামাস্য, তৈত্রীয় পরিষদে আছে অলুক মানে রটা ল হয়েছে, রলয় রভেদা, রুক্ষ হবে না, খুব হার্শ হবে না, অথচ ধর্ম কামাহা ডিসিপ্লিন ধর্মকে ঠিক ধরে রাখবে। অলুক ধর্ম কামাস্য, এই কথাটা ওনার মধ্যে দেখলাম। উনি রুক্ষ না হয়ে অথচ কীভাবে সবগুলোকে ধরে রাখতেন, এই ক্ষমতাটা ওনার ছিল। আর বেদান্তে একেবারে প্রতিষ্ঠিত। একবার ওনাকে বললাম, বঙ্গদেশে একটি বিশ্বাস আছে গুরু কিন্তু শিষ্যদের পাপ গ্রহণ করবে, সেই জন্য শরীর খারাপ হয়ে যায়। অনেকে বলে তুমি ভালো করে মোজা পরে রাখো, পা ছবে না, ইত্যাদি ইত্যাদি দেখি এখানে। ওনাকে বললাম আমার শরীর খারাপ হচ্ছে বারবার, এটার কারণে হতে পারে। আমি বললাম দেখো, ভগবানই নিতে চাইছেন, আমি কেন নেব? গীতাতে আছে না, নারত্তে কস্যচিৎ পাপম নচৈব সুকৃতম বিভুঃ অজ্ঞানেন আবৃতম জ্ঞানো তেন মুহ্যন্তি জন্তবঃ। অজ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত হয়ে আছে, সেজন্য মোহিত হয়ে আছে। আমি কারো পাপও নিই না, কারো সুকৃতিও নিই না, ভগবান বলছেন। ভগবান যখন নিতে চাইছেন না, আমি কোন দুঃখের এগুলো নিতে চাইব? বেদান্ত টনটনে বেদান্তের জ্ঞান ওনার সবসময় এরকম ইমোশনাল হওয়া। উনি অত্যন্ত প্রেমিক। ওনাকে দেখলাম ভূতেশ্বর দেখলাম, বীরেশ্বরঞ্জিকে দেখলাম, অত্যন্ত প্রেমিক, অথচ সেন্টিমেন্টাল ইমোশনাল কখনো হবেন না। উনি সবগুলি বিচারের মাধ্যমে সবগুলো দেখেন। আর প্রচুর প্রশ্ন করার কোনো খুব পছন্দ করতেন। সবসময় বলবে শঙ্করের ভাষ্য আর প্রস্থানত্রয়, বিশেষ করে গীতা আর উপনিষদ। একটি কথা বলে শেষ করছি, গীতাতে অনেক ছোটো ছোটো ইনসাইটস, অন্তর্দৃষ্টি আমরা বলি না, উনি বিশাল পাণ্ডিত্য ছিল তা বলা যাবে না, বিশাল বক্তা ছিলেন তাও বলা যাবে না, বিশাল উনি বই লিখেছেন তাও না, কিন্তু পবিত্র অন্তঃকরণ, ঠাকুরের প্রতি সম্পূর্ণ শরণাগতির ভাব। যখন আমি জিজ্ঞাসা করলাম কি সাধনা আপনি করেন, আমি বললাম, উনি বললেন প্রত্যেকটি মন্দিরে প্রতিদিন উনি ঘুরবেন ছাতা নিয়ে, ঝড় বৃষ্টি হলেও অসুস্থ হলেও একদম সাষ্টাঙ্গ প্রণাম করে দেবে। সেটা আমরা দেখতাম বীরেশ্বরানজির কাছে। বীরেশ্বরানজি বড় মন্দিরে প্রণাম করতে আসবেন, দূর থেকে ভিড় হয়েছিল ওই প্রণামটা দেখার জন্য। ওনার প্রণাম দিলে একটা অন্তর থেকে যেন নিজেকে সমর্পিত করছেন, পরিষ্কার বোঝা যায়। গীতাতে উনি ছোট ছোট ইনসাইটস অনেকগুলো দিচ্ছেন। আমাদের পরম পূজনীয় গৌতমানন্দের কাছে অনেকগুলো ইনসাইট আমরা পেয়েছি। তার কারণটা হচ্ছে গীতাটা পড়তে হবে অন্য দৃষ্টিতে। কোনো আচার্যের কাছে আমরা শুনিনি। উনি বারবার বলতেন, পরবর্তীকালে পূজনীয় সুহিতানন্দের কাছে এটা কনফার্ম করলাম আমি, গীতাটা হচ্ছে অবতার তত্ত্বের ব্যাখ্যা, অবতার পুরুষ নিয়ে এটা। যখনই গুহ্যতমম কথাটা গীতাতে আসছে, 3বার গীতাতে আসছে, 9.1, 15.20, 18.46, গুহ্যতমম। শ্রীধর স্বামী বলছেন ধর্মতত্ত্বম গুহ্যম, জীবাত্মতত্ত্বম গুহ্যোত্তরম, পরমাত্মতত্ত্বম গুহ্যোত্তমম। কিন্তু জয়রাম মহারাজ বলতেন গুহ্যোত্তমম বলতে অবতার তত্ত্ব। নবম অধ্যায়তে বিশেষ করে বলতেন। পরবর্তীকালে আমি স্বামী সুহিতানন্দের কাছে শুনলাম, প্রেমেশানজি নাকি বলতেন গীতা ইজ দ্য স্পিরিচুয়াল বায়োগ্রাফি অফ শ্রী রামকৃষ্ণ। বলুন বারম্বার গীতাতে গভীরভাবে পড়ে দেখো। আর গীতাটা হচ্ছে ওর ঈশ্বর অবতীর্ণ ভগবানের একটি ব্যাখ্যা, এটা বলতেন। আর অনেকগুলোতে শ্রুতি হাতে এলোমেলো করে কয়েকটা বললাম, তার চিরচরণে আমি প্রণাম করছি। আর একটা কথা বলে, স্বামী গৌতমানন্দজি মহারাজ মজা করে বলতেন, এই দেখো জয়রাম মহারাজ যেগুলো করেছেন তার পিছনে পিছনে গিয়ে সবসময় ওটা পূর্ণ করেছি আমি। চেন্নাই মঠে মন্দির তো অর্ধেক হয়েছিল, উনি গিয়ে ওটা করলেন। সারদা পেঠে এলেন, অডিটোরিয়াম কোনো ইনকমপ্লিট ছিল, উনি শেষ করলেন। এখনও আবার উনি এসে এখানে শূন্য স্থান পূরণ করবেন।
অসীম শ্রদ্ধা ওনার ছিল। আমাকে বললেন যখন সভাপতি শেষে গিয়েছিলেন, প্রধানমন্ত্রী আসার কথা, একটু সময় আছে, উনি বললেন আমার খুব ইচ্ছা ছিল পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের পাশে বসে আমি অনেকক্ষণ জপ করব, 1 ঘন্টা করতে পেরেছি। এত শ্রদ্ধা ছিল। এই শ্রদ্ধা, ভালোবাসা আর অসীম একটি পারম্পর্য এবং পরম্পরা প্রাপ্তম, এটাই আমাদের সংঘের বৈশিষ্ট্য। যেমন বলা হলো, আবার নতুন প্রতিমাতে উনি স্বামী গৌতমানন্দ আসছেন, ওনাকে আমি সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি।